Hello, welcome to everyone. In this video, this is our lecture number 75. ক্লাস 11 সেমিস্টার 1 আমরা এমসিকিউ সলিউশনের সিরিজ করছিলাম। সেখানে আমরা কি চ্যাপ্টার করেছি, ফার্স্ট ফ্রিকশন করলাম, তারপরে আমরা ডাইমেনশন চ্যাপ্টার করেছি, তারপর 1D মোশন করলাম, তারপরে ভেক্টর চ্যাপ্টার হয়েছে, তারপরে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার করেছি। এবারে নিউটনস ল অফ মোশনটা করব, এরপরে বাকিগুলো কমপ্লিট করে নেব। ঠিক আছে, তো আমাদের যেরকম সিকোয়েন্স চলছিল, প্রথমে সাতটা পাবলিকেশনের বইটা সলভ করা হবে, তারপরে ছায়া প্রকাশনের বইটা সলভ করা হবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমাদের দিয়েছে কি না, জড়ত্রীয় নির্দেশতন্ত্র ইনার্শিয়াল ফ্রেমে নিউটনের কোন গতিসূত্রটি প্রযোজ্য। আমরা জানি জড়ত্রীয় নির্দেশতন্ত্রে সমস্ত লই ভ্যালিড হয়, সুতরাং নিউটনের তিনটে গতিসূত্রই মানে সবগুলোই ভ্যালিড বা প্রযোজ্য। নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর সঙ্গে যুক্ত নির্দেশতন্ত্রটা কি। সংজ্ঞা অনুযায়ী একটি জড়ত্রীয় নির্দেশতন্ত্র কারণেতে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য হয়। একটি জড়ত্রীয় নির্দেশতন্ত্র কারণেতে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয়। এটি অজড়ত্রীয় নির্দেশতন্ত্র কারণ পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনশীল। দেখো, জড়ত্রীয় নির্দেশতন্ত্র আর অজড়ত্রীয় নির্দেশতন্ত্রের বেসিক ডেফিনেশন কি না, জড়ত্রীয় নির্দেশতন্ত্রে যে কোনো ফ্রেমের রেসপেক্টেই কী হয় রেস্টে থাকবে আর ইউনিফর্ম ভেলোসিটি থাকবে। কিন্তু পৃথিবী কী করে, পৃথিবী তো এরকম রোটেট করে, নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে, আর তার মানে কী হচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটিতে নেই, চেঞ্জ হচ্ছে, সুতরাং এটা একটা অজড়ত্রীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, নেক্সট বলছে এম ভরের একটি বস্তু স্থির অবস্থা মানে u0 একটি স্থির মানের বলের ক্রিয়ায় কিছু দূরত্ব অতিক্রম করলো, বস্তুটার গতিশক্তি কী হবে। গতিশক্তি আমরা যদি দেখি স্থির বলের জন্য যদি হয়, তাহলে যে কার্যটা করবে, কার্যশক্তি যে উপপাদ্য ওয়ার্ক এনার্জি থিওরেম অনুযায়ী আমরা কি বলতে পারি, ওয়ার্ক এনার্জি থিওরেম অনুযায়ী আমরা কি বলতে পারি, যে বস্তুটার গতিশক্তি যে কার্যটা হবে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এই যে সিট বলের একটা কাছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, ইউটা এখানে জিরো, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই যে গতিশক্তির যে ফর্মুলাটা ইকে সমান কী হয়ে গেল, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে তো কোনো ভরের কোনো গল্পই নেই, তাহলে m⁻0 সাথে সমানুপাতিক হয়ে গেল, তাই না। এখানে কোনো ভরের ওপর নির্ভরই করছে না, এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ওপর ডিপেন্ড করছে, সেই জন্য এখানে ভর m⁻0 সাথে প্রপোর্শনাল। নেক্সট বলছে 2 মিটার পার সেকেন্ড বেগে, স্থির বেগে, তাহলে ইউ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওপরের দিকে গতিশীল একটি হেলিকপ্টারের থেকে একটি খাবারের প্যাকেট ফেলে দেওয়া হলো, তাহলে যে প্যাকেটটা ফেলা হলো তার বেগও ওইটাই হবে 2 মিটার পার সেকেন্ড, কিন্তু নিচের দিকে কাজ করছে জি, বলছে 2 সেকেন্ড পরে প্যাকেটটির বেগ কত হবে। তো আমাদের ফর্মুলা কী ছিল, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখানে ইউটা হচ্ছে -2 প্লাস এ হচ্ছে এখানে 10, জি এর মান 10 দিলাম, আর টি হচ্ছে 2, তাহলে কত হচ্ছে -2 প্লাস 20, তাহলে কত হচ্ছে 18। তো 18 থেকে একটু কম হবে 9.8 ধরলে, তাহলে 17.6 হবে মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্যাকেটটা উপর দিকে যাচ্ছে, তাই জন্য ইউটা মাইনাস উইথ রেসপেক্ট টু জি। নেক্সট কোশ্চেন, একটি বল m1 ভরের বস্তুতে a1 ত্বরণ, তাহলে ভর যার m1 তার ত্বরণ হচ্ছে a1, m2 ভরের বস্তুতে ত্বরণ হচ্ছে a2 শ্রেণী করতে পারে একটি বল, তার মানে এই বল ইকুয়ালস টু হচ্ছে কি ফোর্স ইন্টু ত্বরণ, সেটাই ইকুয়ালস টু হচ্ছে এই ভর ইন্টু ত্বরণ, এটা ভর ইন্টু ত্বরণ। বলছে এই বল m1 প্লাস m2 ভরের যে ত্বরণ সৃষ্টি করতে পারে, ত্বরণ ইকুয়ালস টু কী হবে, ফোর্স বাই ভর হচ্ছে m1 প্লাস m2। তাহলে এই দুটো যদি যোগ করি 2f ইকুয়ালস টু কী হবে, m1 প্লাস m1 a1 প্লাস m1 a1 প্লাস m2 a2, তাহলে ফাইনালি এখানে দাঁড়াচ্ছে f ইকুয়ালস টু m1 a1 প্লাস m2 a2 ডিভাইডেড বাই 2। তো সেইটা এখানে যদি বসাই, আচ্ছা এই দুটো তো সমান, একটা কাজ করি না, এই দুটো তো সমান,
তাহলে যদি সমান করে দিই m1a1 ইকুয়ালস টু m2a2, তাহলে m1/m2 কত হবে a2/a1। এবার এদের যোগ করে ওটা তাহলে কাজে লাগতো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে m1a1 প্লাস m2a2 ডিভাইডেড বাই m1, যোগ করলে হচ্ছে এটা হলো বাই 2 করতে হবে, তাই তো। তাহলে এখানে এফ এর জায়গায় এই মানটা যদি বসাই m1a1 প্লাস m2a2 ডিভাইডেড বাই 2 m1 প্লাস m2, এবার m2 দিয়ে ওপর নিচে যদি ভাগ করি তাহলে m1/m2a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2 m1/m2 প্লাস 1। m1/m2 হচ্ছে a2/a1 a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2 a2/a1 প্লাস 1। a1 দিয়ে ওপর নিচে গুণ করলে এটা কত হয়ে যাবে a2a1 প্লাস a1 a2 ডিভাইডেড বাই 2 a2 প্লাস a1, তাহলে 2 2 কেটে যাবে, ফাইনালি আসছে a1 a2 বাই a1 প্লাস a2। ক্যালকুলেশনটা আশা করি বোঝা গিয়েছে। অ্যান্সার কি হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 2 কেজি ভরের একটি বস্তুর রৈখিক ভরবেগ সময়ের সঙ্গে পি ইকুয়াল টু কি রৈখিক ভরবেগ ফর্মুলা কি 3t² প্লাস 4 সমীকরণ অনুযায়ী পরিবর্তন হয়। এর থেকে বোঝা যায় কণাটা সুষম বেগে গতিশীল, সুষম ত্বরণে গতিশীল। আচ্ছা, আমরা কি জানি ফোর্স ইকুয়ালস টু কি ডিপি ডিটি, ফোর্স ইকুয়ালস টু ডিপি ডিটি। তাহলে এটা যদি আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি কত হবে 60, তাই তো 60। তাহলে এটা সুষম ত্বরণ তো হচ্ছে না, সুষম ত্বরণ যদি হতো ফোর্সটা কনস্ট্যান্ট হতো টাইমের সাথে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, এফ ইকুয়ালস টু ডিপি ডিটি, তাহলে 60 হচ্ছে। তাহলে ফোর্স যদি চেঞ্জ হয় ত্বরণও চেঞ্জ হবে, কারণ ফোর্স ইকুয়াল টু কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এখানে আমাদের অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে 60/m, তাহলে টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কী হবে অসম ত্বরণ হবে, ঠিক আছে, অসম ত্বরণ। তাহলে অ্যান্সার কী হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট কোশ্চেনে যাই, বলছে একটি ট্রেন এ সমত্বরণে অনুভূমিকভাবে গতিশীল, এ সমত্বরণে যাচ্ছে। ট্রেনটির ছাদ থেকে একটি সরল দোলক ঝুলছে, উলম্বের সঙ্গে নতিকোণ কত হবে। তাহলে এই যে ত্বরণে যেহেতু যাচ্ছে পিছন দিকে একটা বল অনুভব করবে, তাই না, এম এ, আর নিচের দিকে এমজি কাজ করছে, ওপর দিকে টেনশান টি কাজ করছে। তো আমাদের বলেছে উলম্বের সাথে যে নতিকোণ করবে, মানে এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে এই বরাবর হবে টি কস থিটা, এই বরাবর হবে টি সাইন থিটা। এবার সিম্পল আমরা বসিয়ে দিই, টি সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে এম এ, আর টি কস থিটা ইকুয়ালস টু হচ্ছে এমজি। দুটোকে রেশিও করলে ট্যান থিটা ইকুয়ালস টু হবে এম কেটে যাবে এ বাই জি, থিটা কত হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স এ বাই জি। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি ইঞ্জিন ডি ঘনত্বের একটি তরলকে আলফা প্রস্থচ্ছেদের সুষম নলের মধ্য দিয়ে ভি বেগে পাম্প করছে। তাহলে ঘনত্ব ডি, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, আর বেগটা হচ্ছে ভি। যে হারে গতিশক্তি দেওয়া হচ্ছে তা হলো, গতিশক্তি মানে অ্যাকচুয়ালি কি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হারে মানে টাইম দিয়ে ভাগ, ঠিক আছে। এবার এম বাই টি, এম মানে কি ঘনত্ব ইন্টু আয়তন, আয়তন মানে কি হবে এই একক সময়ে দূরত্ব যাচ্ছে কত, একক সময়ে দূরত্ব যাচ্ছে ভি, আর আলফা ক্ষেত্রফল দিয়ে গুণ করলে আয়তন পেয়ে গেলাম ভি স্কোয়ার। তাহলে ফাইনালি কী হচ্ছে হাফ ডি আলফা ভি কিউ, এরকম কিছু আছে, হাফ আলফা ভি কিউ ডি, অপশান বি, তাই তো, অপশান বি আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে দেখি, বলছে একটি কনভেয়ার বেল্টের ওপর ডিএম বাই ডিটি হারে বালি ফেলা হচ্ছে। বেল্ট মানে কি ওই সেই থাকে না, আমরা ধান কলে দেখেছি, ধান কল যেখানে চলে সেটার বেল্ট দিয়ে এখানে একটা মোটর চলতো, তো একটা বেল্ট লাগানো থাকে, সেই বেল্টের মধ্যে বালি ফেলা হচ্ছে, ঠিক আছে। কত হারে বালি ফেলা হচ্ছে ডিএম বাই ডিটি, এই হারে বালি ফেলা হচ্ছে। এবার বেল্টটা সমবেগে যাচ্ছে ভি বেগে, তো বল কত, বল মানে কি ভরবেগের পরিবর্তন, তার মানে ডিটি অফ পি, পি মানে কি এম ভি, ডিটি অফ এম ভি। এখানে ভিটা যদি কনস্ট্যান্ট হয় ভিটা বেরিয়ে যাবে ডিএম ডিটি, তাহলে ভি ডিএম ডিটি, অপশান এ, তাই তো। অ্যান্সার কী হয়ে গেল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই,
বলছি একটি ঘর্ষণবিহীন, ঘর্ষণ নেই, কপিকলের ওপর দিয়ে একটা হালকা সুতোর দুই প্রান্তে ওজনের দুটো ওয়েট ঝুলছে, একটা W1 আর একটা W2। ঠিক আছে, কপিকলটিকে জি ত্বরণে ওপরে তোলা হচ্ছে। এটা জি ত্বরণে যদি ওপরে তুলি তাহলে সুতোতে টান কত হবে? কপিকলটিকে জি ত্বরণে যদি ওপরে তুলতে থাকি তাহলে সুতোতে টান কত হবে? তো এখানে টান টি, এখানে টান টি, এদিকে W2, এদিকে W1। কপিকলটা ওপরে জি ত্বরণে যাচ্ছে, তাহলে W1 এর জন্য কি হচ্ছে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন m1g ইকুয়ালস টু হবে টি মাইনাস W1। কপিকলটিকে জি ত্বরণে উপরে তুলতে থাকলে, কপিকলটিকে জি ত্বরণে উপরে তুলতে থাকলে মানে কি বললো? কপিকলটিকে যদি আমরা জি ত্বরণে উপরে তুলি তাহলে কি হবে? আচ্ছা, ওটাকে জি ত্বরণে উপরে তুলছে, জি ত্বরণে উপরে তুলছে, ঠিক আছে। তো এই সিস্টেমটা তো একটা ত্বরণে যাবে, দাঁড়া এখানে একটা ত্বরণ দিতেই হবে, সেটা হচ্ছে এইটা। আর এদিকে M2 এর জন্য কত হচ্ছে? W মাইনাস টি। ঠিক আছে, এখান থেকে দুটোকে যোগ করে দিলে অ্যাক্সেলারেশন হয়ে যাবে W2, অ্যাক্সেলারেশন হয়ে যাবে W2 মাইনাস W1 বাই M1 প্লাস M2। এখান থেকে টি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। টি ইকুয়ালস টু কত হবে দেখো? টি ইকুয়ালস টু হবে M1a প্লাস W1। M1a এ মানে হচ্ছে W2 মাইনাস W1 বাই M1 প্লাস M2 W1। লসাগু হচ্ছে M1 প্লাস M2, ওপরে হবে M1 W2 মাইনাস M1 W1 প্লাস M1 W1 M2 W2। M1 W2 তাহলে M1 প্লাস M2 W2, M1 প্লাস M2 টি ইকুয়াল টু W2 হয়ে গেল। কী করে যেটা গন্ডগোল হচ্ছে, এটা কোশ্চেন মার্ক রেখে দিলাম, মানে কোশ্চেনে কিছু বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো আমার। ঝোলানো আছে, কপিকলটিকে জি ত্বরণে ওপরে তুলতে থাকলে সুতোতে টান কত? এ ওপরে উঠছে, কোশ্চেন মার্ক রইল, পরে যদি পারি এটার অ্যান্সার করে দেবো। নেক্সট কোশ্চেনে যাই। এটা শেষ হয়ে গেল, পরের এতে আমরা আরও 10টা কোশ্চেন করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।